আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। ক্রমাগত জনপ্রত্যাশা পূরণে প্রপার বিহেভ করে জনগণের মুগ্ধতা কেড়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটার পর একটা তিনি এমন কাজ করছেন, জনগণ ঠিক এভাবেই প্রধানমন্ত্রীকে এক করতে দেখতে চেয়েছিলেন বহুদিন যাবৎ। আমরা একটা সময় পেরিয়ে এসেছি, তখন দেখেছি ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তি বা গোষ্ঠীবর্গ তারা নিজেদের সুবিধায়, নিজেদের শান্তির জন্য, নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের আরাম আয়াস এবং বিলাস এটাকে অ্যাড্রেস করতে গিয়ে জনগণের জন্য অনেক অস্বস্তিকর পরিস্থিতি, এটির প্রবণতা মারাত্মকভাবে সমাজকে সেদিন ঘিরে ধরেছিল। এবং একটা পরিবর্তিত চেহারা 2024 সালের 5ই আগস্টের পরে দেখার জন্য জনগণের যে প্রত্যাশা, ব্যক্তি গোষ্ঠী পরিবারের স্বার্থকে সংরক্ষণ করতে গিয়ে রাষ্ট্রের যে কোনো ধরনের ক্ষতি করার ব্যাপারে যারা কখনোই কৃপণ হতে পারেননি, অকৃপণভাবে রাষ্ট্রের ক্ষতি করেছেন, ব্যক্তি গোষ্ঠী এবং পরিবার, এদের স্বার্থ কায়েম করা হয়েছে এই রাষ্ট্রে। তার বিপরীতে যে পরিস্থিতি, সেটিকেই যদি আমরা নতুন বন্দোবস্ত হিসাবে বিবেচনা করি, নিঃসন্দেহে তারেক রহমান সরকারের বেশ কিছু কার্যক্রমের মধ্যে এই নতুন বন্দোবস্তের নমুনা এটি দৃশ্যমান। আমরা লক্ষ্য করি যে আমি আমার ঠিক এর পূর্বের এপিসোড তারেকস 11 টকের এপিসোড নম্বর 219-এ আমি চট্টগ্রাম মেয়রের আমেরিকা সফর এবং সেই সফরের ফাইলে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে সেই সফরের প্রস্তাব সেটি ডিনাই করা এবং সেখানে একটি অভিনব সেন্স অফ হিউমার সংশ্লিষ্ট এবং একই সঙ্গে ভৎসনা এটি অ্যাড্রেস করে একটা অনুশাসন বা নোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এটি দেখেছেন জনগণের প্রশংসা কুড়িয়েছেন তারেক রহমান। সেই নোটটি আমি আবারও একটু আপনাদের সামনে উল্লেখ করি। মশক নিধন শেখা বা দেখার জন্য আমেরিকার ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে 2-3 ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে। এটা একটা অভিনব নির্দেশনা, এর মধ্যে ভর্ৎসনা আছে এবং সেন্স অফ হিউমারও এর মধ্যে যথেষ্ট পরিমাণ আছে, এখানে কঠোরতাও আছে। তবে এটি জনগণের প্রশংসা করানোর পাশাপাশি আরেকটি প্রশ্ন সামনে এসেছে, যেটি আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো, প্রধানমন্ত্রী যে ফাইলে এই নোটটি দিয়েছেন সেই ফাইলটি নিশ্চয়ই একটি কনফিডেন্সিয়াল ফাইল, যেটি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে এসেছে এবং প্রধানমন্ত্রীর টেবিলে গেছে। এই ফাইলের সাথে সংশ্লিষ্ট নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই নোটটি ছবি তুলে কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দিলেন, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিক্রেসি এবং কনফিডেন্সিয়ালিটি যদি মেনটেন না করা যায়, এটাই তেমন কোনো ক্ষতি হয়তো হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে যে কোনো ঘটনায়, যে কোনো পরিস্থিতিতে এই প্রবণতা যদি অব্যাহত থাকে, ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার ঝুঁকিটা তো থাকেই। ফলে এই যে প্রধানমন্ত্রীর দেওয়া নোট, সেটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়া, এই বিষয়টি বোধহয় একটু খতিয়ে দেখা আবশ্যক এবং এই প্রবণতা বন্ধ করার ক্ষেত্রে করণীয় কী, দায় দায়িত্ব নির্ধারণ করে সে বিষয়ে বোধহয় একটু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। এবার আমি আসি আমার আজকের মূল আলোচনায়। সেটি হলো যে দুটি ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। গত মঙ্গলবার জুন মাসের 2 তারিখে প্রধানমন্ত্রী একটি ফাইলে নেতিবাচক অ্যাটিটিউড শো করেছেন। সেই ফাইলটি ছিল, কেরানীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা জানি 2006 সালে প্রতিষ্ঠিত ঢাকার কেরানীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি, যেটি কেরানীগঞ্জের হযরতপুরে এটি প্রতিষ্ঠিত, এটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMT এর অধীন একটি পরিচালিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি 2006 সালে প্রতিষ্ঠিত। অনুমান করা যায় এটি খালেদা জিয়ার সময় এটি প্রতিষ্ঠিত, প্রায় 20 বছর আগে এই নামে এই প্রতিষ্ঠানটি চলছে। সেখান থেকে গত ঈদুল আজহার পূর্বেই এই প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে
প্রধানমন্ত্রীর মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি যায়। সম্ভবত যারা এই প্রস্তাবটি করেন তাদের যুক্তি ছিল যে 2006 সালে এটি বেগম জিয়ার হাতে প্রতিষ্ঠিত, ফলে তার নামে এই প্রশিক্ষণ কেন্দ্রটির নামকরণ করা এটি যুক্তিযুক্ত। কিন্তু প্রধানমন্ত্রী এই প্রস্তাবে সায় দেননি, বরঞ্চ তিনি এই প্রস্তাব অনুমোদন না করে উল্টো এ বিষয়ে প্রধানমন্ত্রী নতুন প্রতিষ্ঠান গড়ে নামকরণ করার অনুশাসন দেন। এই বিষয়টিকে দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নাম পরিবর্তনের ধারার বিপরীতে একটা দৃষ্টান্তমূলক অনুশাসন বলে সংশ্লিষ্টরা এভাবেই প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেন, নতুন বন্দোবস্তের যে কথা সামনে আসে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ তিনি অব্যাহত রেখেছেন এই নামকরণের প্রস্তাব অনুমোদন না দিয়ে। এবং তিনি যেটি বলেছেন এটি খুবই চমৎকার, যে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রক্রিয়া সিদ্ধভাবে সে সমস্ত প্রতিষ্ঠানের জন্য নামকরণের বিষয়টি উত্থাপন করেন, বিবেচনাযোগ্য হলে এবং প্রত্যাশিত হলে নিশ্চয়ই সেভাবে নামকরণ করা যাবে। যথাযথভাবেই তিনি এই অ্যাটিটিউড শো করেছেন। আমরা এক্ষেত্রে অকুণ্ঠ চিত্তে প্রধানমন্ত্রীর এই অ্যাটিটিউডের প্রশংসা করতে পারি। এর চেয়েও আরেকটি বড় ঘটনা এই একই ধরনের, এটি গেল তো মায়ের নামে। এবার আসুন, আমরা জানি যেটি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার, সেটি একসময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ZIA, যেটাও করলে জিআই দাঁড়ায়। সেটি 2013 সালে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়ার নাম মুছে দেওয়ার যে একটা উদগ্র হিংস্র প্রবণতা তার মধ্যে ছিল, সেটি বাস্তবায়ন করতে গিয়ে তিনি জিয়ার নাম মুছে দিয়ে সেখানে একজন বরেণ্য ধর্মীয় ব্যক্তিত্ব হযরত শাহজালাল, তার নামে এই প্রতিষ্ঠানটির নাম করেন, বাংলাদেশের এই আন্তর্জাতিক বিমানবন্দরের নামটা প্রতিস্থাপন করেন জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে। এটি নিয়ে সে সময় প্রতিবাদ হয়েছিল সঙ্গত কারণেই, যে বহু বছর ধরে আন্তর্জাতিকভাবে এই নামটি সুপরিচিত, এবং এই নাম পরিবর্তনে সেই সময় রাষ্ট্রের 16,000 কোটি টাকা এটি খরচ করা হয়েছিল, যেটিকে অপব্যয় বা এটিকে রাষ্ট্রীয় অর্থের অপচয়ই বলাটা যথেষ্ট যুক্তিসঙ্গত। কিন্তু স্পর্শকাতর ধর্মীয় ব্যক্তিত্বের নাম, এটি নিয়ে তেমন কোনো তীব্র অবস্থান নেওয়া যাবে না, এই বদনিয়ত শেখ হাসিনার ছিল, এবং তিনি এটি এক ধরনের শয়তানি বা চালাকি করেছিলেন। হযরত শাহজালালকে শ্রদ্ধা করা এটি তার নিয়ত না, মূলত জিয়াউর রহমান নামকে পিছনে ফেলে দেওয়ার জন্য তিনি এই বদ উদ্দেশ্য সেদিন কায়েম করেছিলেন। 2013 সালে 16,000 কোটি টাকা দিয়ে নিশ্চয়ই রাষ্ট্রে এক বা একাধিক মেগা প্রকল্প যেটি জনস্বার্থে সেটি করা যেত। সম্প্রতি বিমানবন্দর এলাকায় একটি বড় ধরনের মানববন্ধন করেছেন সংশ্লিষ্ট এলাকার এলাকাবাসী, এবং তারা হযরত শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন করে পূর্বের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এই নামে ফিরে যাওয়ার দাবি তুলেছেন। এরই প্রেক্ষিতে সাংবাদিকরা প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেছেন, বিমানবন্দরের নাম বদলের পরিকল্পনা সরকারের এই মুহূর্তে নেই। তিনি যথাযথ অ্যাড্রেস করেন যে অতীতেই নাম পরিবর্তন করে 16,000 কোটি টাকা রাষ্ট্রের অপচয় ঘটানো হয়েছে। এখনকার আর্থিক মানদণ্ডে এই নাম পরিবর্তন কাজের উদ্যোগ নিলে 40 থেকে 50,000 কোটি টাকা রাষ্ট্রের খরচ হবে। যেই খরচটি রাষ্ট্রের কোন কাজে লাগবে এটি নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান ভাবছেন, এবং তিনি এক্ষেত্রে এটা স্পষ্ট করেন যে তারেক রহমানের সরকার এই রাষ্ট্রীয় এত অর্থ ব্যয় করে একটি নাম পরিবর্তনের ব্যাপারে মোটেও আগ্রহী নন, এবং আপনারা জানেন যে তিনি সাশ্রয়ী এবং মিতব্যয়িতার নীতি অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি স্পষ্টতই বলেছেন, নাম পরিবর্তনের রাজনীতিতে না গিয়ে সরকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবার মান উন্নয়ন, বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন, বিমানবন্দরের আরও যে সমস্ত লজিস্টিক সক্ষমতা বাড়ানো দরকার সে বিষয়ে মন্ত্রণালয় এবং সরকার তারা মনোযোগী হয়েছেন। ক্রমবর্ধমান যাত্রী ও ফ্লাইটের চাপ সামাল দিতে বিমানবন্দরে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো দ্বিতীয় একটি রানওয়ে। একটি রানওয়ে আন্তর্জাতিক একটি বিমানবন্দরের জন্য এটি মোটেও সাফিসিয়েন্ট নয়। যে পরিমাণ ফ্লাইট ওঠানামা করে, যে পরিমাণ যাত্রী চাপ যেভাবে বাড়ছে, তাতে দ্বিতীয় একটি রানওয়ে এটি খুবই জরুরি হয়ে পড়েছে, এবং শীঘ্রই
মন্ত্রিসভায় এই দ্বিতীয় রানওয়ে নির্মাণের প্রস্তাবটি যাবে, এমনটি প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদেরকে জানিয়েছেন এবং তিনি স্পষ্ট বলেছেন একটি রানওয়ের কারণে ফ্লাইট পরিচালনা বিভিন্ন সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। দ্বিতীয় রানওয়ে নির্মিত হলে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং একই সময় আরও বেশি সংখ্যক উড়োজাহাজ ওঠানামা করতে পারবে। এতে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, 2টি রানওয়ে থাকলে প্রতিদিন গড়ে প্রায় 1000 ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। তাছাড়া আমরা জানি যে বিমানবন্দরের 3rd টার্মিনাল এটি নির্মাণের কাজ চলমান আছে, সেটিকে গতি বাড়াতে গেলেও অর্থের সংস্থান আরও বাড়াতে হবে এবং প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন আসছে বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বর প্রধানমন্ত্রী এই টার্মিনাল উদ্বোধন করবেন। ফলে বিমানবন্দরের সক্ষমতা, যাত্রী সেবার মান, লজিস্টিক সাপোর্ট এবং আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে এর ব্যাপ্তি, বিস্তৃতি, সুনাম, সম্মান এগুলো বৃদ্ধি করা, এটি বিমান মন্ত্রণালয় এবং সরকারের এখনকার প্রায়োরিটি। এই যে দুটি ঘটনা আমি বললাম যে মায়ের নাম এই প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা এবং একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে পিতার নাম স্থাপন করা, যেটি জনগুরুত্বপূর্ণ দাবিও বটে, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী তিনি এই মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের কথা বিবেচনা করে জনকল্যাণে অর্থ সাশ্রয় করে সেটি জনসেবায় নিয়োজিত করা, এই যে উদ্দেশ্য, ইতিমধ্যে তিনি এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানা ধরনের সেবামূলক পরিকল্পনা, সামাজিক সুরক্ষা সম্বলিত কর্মসূচি গ্রহণ করেছেন, সেই অর্থের সংস্থান এটি তার মাথায় এখন টপ প্রায়োরিটি। ফলে তিনি বাহুল্য খরচের দিকে না যেয়ে এসব সমস্ত বিষয়ে যে মনোযোগী হচ্ছেন, নিশ্চয়ই আমরা জনগণ এতে দারুণভাবে প্রীত হচ্ছি, খুশি হচ্ছি। আমরা শুধু প্রধানমন্ত্রীর টিমমেটদেরকে অনুরোধ করব যে আপনারা প্রধানমন্ত্রীকে ফলো করুন। সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য অনেক অহেতুক প্রস্তাবনার সামনে আনবেন না। প্রধানমন্ত্রী অতিরিক্ত গরম পড়ার কারণে হাফ হাতা শার্ট গায়ে দিয়ে তিনি অফিস করছেন, তাতে তার পদমর্যাদার কোনো সম্মানহানি হচ্ছে এমনটি মনে করার কোনো কারণ নাই। কিন্তু কোনো মন্ত্রীকে দেখছি গরুর হাটেও তারা স্যুট, ব্লেজার এগুলো পরে যাচ্ছেন এই তীব্র গরমে, জ্যৈষ্ঠের গরমে। এমনকি আমরা দেখছি যে যাত্রী সেবা নিশ্চিত করার জন্য বাস স্ট্যান্ড, রেলওয়েতে তারা এই তীব্র গরমে এরকম স্যুট, ব্লেজার পরে তারা ভ্রমণ করছেন। কি মেসেজ দিতে চান? মন্ত্রীকে কি আলাদা পোশাক পরে গেলেই মন্ত্রিত্বের ভার বা ওজন বাড়ে? ভার বা ওজন ওতে বাড়ে না, ভার বা ওজন বাড়ে প্রাইম মিনিস্টার যেভাবে বিহেভ করছেন সেভাবে বিহেভ করলেই ভার বা ওজন, সম্মান, মর্যাদা এগুলো জনগণের ভালোবাসা এগুলো বৃদ্ধিপ্রাপ্ত ঘটে। আপনারা কেন লক্ষ্য করেন যে একজন প্রধানমন্ত্রী, আগে আমরা দেখতাম যে একজন প্রধানমন্ত্রী যখন যাবেন ঘণ্টাব্যাপী রাস্তার মুখ আটকে দিয়ে হাজার হাজার পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড় করা হতো, এমনকি অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু পথযাত্রী, রোগী সে সাফার করতো প্রধানমন্ত্রী যাবেন বলে রাস্তা আটকানো। আপনি দেখছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি ট্রাফিকে জ্যামে সাধারণ নাগরিকদের মতো দাঁড়িয়ে যাচ্ছেন। বাংলাদেশে এর কোনো উদাহরণ আছে? পার্শ্ববর্তী আশেপাশের রাষ্ট্র, তাতে কোনো উদাহরণ আছে? অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো সেই উদাহরণ সৃষ্টি করলেন। তিনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে যাচ্ছেন, কৌতূহলী যুবক, কৌতূহলী নারী, সাধারণ নাগরিকরা তার সঙ্গে সেলফি তুলছেন, সহর্ষে কুশল বিনিময় করছেন। এই যে তার সাধারণ হয়ে ওঠার প্রবণতা, অনেকে যদিও তার নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন আনেন, কিন্তু জনগণের বিপুল অংশ প্রধানমন্ত্রীর এই সাধারণ হয়ে ওঠার আচরণকেই তারা প্রশংসা করছেন। এই সাধারণ হয়ে ওঠার আচরণেই তাকে আসলে অসাধারণ করে তুলবে। আমরা সকলকে প্রধানমন্ত্রীর এই যে আচরণ, যেটি জনগণকে সন্তুষ্ট করছে, সে বিষয়ে তাকে ফলো করার জন্য তার টিমমেট, মন্ত্রী, অন্যান্য কর্মকর্তাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।